নমস্কার, আমি স্নিগ্ধা। আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন পর আবার আসলাম গল্প শোনাতে। আজকে যে গল্পটি শোনাবো তার নাম রজনীগন্ধা। কলমে সুচিত্রা ভট্টাচার্য। আসুন শুরু করি গল্পটি। সকালে ঘুম ভাঙতে বুকখানা আজ ধক করে উঠেছিল বিদিশার। পরক্ষণে অবশ্য সে ধমকেছে নিজেকে। হ্যাঁ, দিনটা হয়তো আজ আর 5টা দিনের মতন নয়। বিদিশার চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে আজ। সেই দিক দিয়ে দেখলে এই 30শে জুন তারিখটার একটু বিশেষত্ব আছেই, অন্তত বিদিশার কাছে তো বটেই। কিন্তু এমন তো নয় দিনটার কথা আজ প্রভাতেই স্মরণে এলো। সত্যি বলতে কি, কয়েক মাস ধরেই তো এই দিনটার জন্যে মানসিক প্রস্তুতি নিচ্ছে সে। অফিসে তো প্রায় তার চোখের সামনেই তৈরি হচ্ছে রিটায়ারমেন্টের কাগজপত্র। এ টেবিল ও টেবিল ঘুরছে ফাইল। উপরতলা থেকে ধাপে ধাপে সইসাবুদ হয়ে আসার সমাচারও তো মিলছে রোজ। এছাড়া গত 1 সপ্তাহেই তো মাকে নিয়ম মাফিক জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় বাপ্পা ঝিলিকও মনে করিয়ে দিয়েছে বিদিশার অফিস যাওয়ার দিন ফুরিয়ে এলো। এত কিছুর পরও কি আচমকা এই চিত্তবৈকল্য সাজে? তারপর থেকে অবশ্য অভ্যস্ত ছন্দেই গড়াচ্ছে সকালটা। কমলা কাজে এলো, ঝড়ের গতিতে রান্না বান্না সারল। রুটিন মতোই চা বিস্কুট খেতে খেতে খবরের কাগজে আলগা আলগা চোখ বোলালো বিদিশা। অতঃপর স্নান খাওয়া সেরে অফিসে বেরোনোর প্রস্তুতি। শার্ট ছোয়ানো মুখখানা আজ পালিশ করলো একটু। পড়ছে মেরুন সবুজ পার ক্রিম রঙের গাদোয়াল। রূপ যৌবন সবই তো গেছে, তবু শেষ দিনে একেবারে অনুজ্জ্বল দেখানোটা কি শোভা পায়? শাড়ির কুচি ফেলতে ফেলতে কমলার ঘর ঝাড়পোছ লক্ষ্য করছিল বিদিশা। ফস করে বলে উঠল, কি কাজের ছিরি, জানালাই তো হাতি লাগালি না। কাল মুছে দেব। কমলার তুরন্ত জবাব। আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ যে? ওসব ফাঁকিবাজি ও ঝোড়া চলবে না। কাল থেকে আমি সারাক্ষণ বাড়িতে ঘেঁটি ধরে ধরে সব সাফসূত্র করাবো। কমলার চোখে হালকা ফালকা বিস্ময়। পর মুহূর্তেই একগাল হাসি ফুটেছে। ও, তোমার তো অফিস যাওয়া আজই শেষ। তোমার খুব আনন্দ হচ্ছে না গো? চট করে জবাব দিতে পারল না বিদিশা। হর্ষ বিষাদ কিছুই তো লাগছে না সেভাবে, অন্তত এখনো। তবু অল্প হেসে বলল, তা একটু হচ্ছে বইকি। কাল থেকে সারাদিন কি করবে গো? ভাবছি কি যে করি। আহা, ভাবা ভাবিরও তো কি আছে? খাও দাও, ঘুমো, টিভি দেখো, গান শোনো, সিনেমায় যাও, যেখানে খুশি ঘুরে বেড়াও। কমলার কলকলানি আর থামেই না। তোমার তো মজাই মজা গো। সকাল 9টার মধ্যে আর হাঁচড় পাঁচড় করে বেরোতে হবে না। ঘাড়ে কোনো দায় দায়িত্বও আর নেই। একেবারে ঝাড়া হাত পা জীবন। সেটা কি খুব সুখের? পাক্কা 23 বছর ঘানি টানার পর জলটা সরে গেলেই কি গরু মুক্তি পায়? বিদিশা নিশ্চিত নয়, তাও হাসি মুখেই বলল, তোর কিন্তু কপাল পুড়ল। তোর পেছনে ট্যাক ট্যাক করার অনেক বেশি এখন সময় পাবো আমি। তেমনই তো ছুটি ছাটাও বেশি মিলবে। কিভাবে কিভাবে? আর তো তোমার অফিস কাচারির বালাই নেই। ইচ্ছে হলে ছেলের বাড়ি গিয়ে যতদিন খুশি থাকবে। প্রাণ চাইলে মেয়ে জামাইয়ের কাছেও যাবে। নাতি নাতনিদের সঙ্গে যত খুশি খেলো ঘোরো। আর কি তোমার? কথাগুলি শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু বিদিশা কেন যে ভাবনাটাই উচ্ছ্বসিত হতে পারে না। ছেলে মেয়েদের সংসারে যাওয়ার ব্যাপারে তার কি যে বিরাগ আছে। তেমন কিছু তো থাকার কথা নয়। আদর যত্নর কোনো ত্রুটিই তো হয় না। নাতি নাতনিরা তো যথেষ্টই ঠাম্মা দিম্মা করে পাগল থাকে। বাপ্পা ঝিলিক তো মাকে ডাকেও অহরহ। এই তো
মাত্র 3 মাস আগে নতুন ফ্ল্যাট কিনে বাপ্পা উঠে গেল গুড়গাঁওতে। গৃহপ্রবেশে যাওয়ার জন্য কম ঝুলোঝুলি করেছিল মাকে। গেলে তো 2-1 দিনের জন্য যাওয়া যায় না, অন্তত দিন 15 কাটিয়ে আসতেই হয়। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে ছুটি ছাটা নিলে সমস্যা হতে পারে। এত সব সাত-পাঁচ ভেবে তখন যেতে পারল না বিদিশা। এবার পেনশন প্রাপ্তির ঝক্কি ঝামেলাগুলো চুকলে দিল্লি একবার পাড়ি দিতেই হবে। সুস্মিতা নাকি খুব সুন্দর করে সাজিয়েছে নতুন ফ্ল্যাট, দেখে না এলে চলে। আর ঝিলিক দেববম তো কাছেই থাকে, তাদের দুর্গাপুরের কোয়ার্টারে মাসে 2 মাসে ঘুরে আসাটা কোনো সমস্যাই নয়। যা মিষ্টি হয়েছে নাতনিটা, তার বকবকম শুনতে শুনতে দিব্যি সময় কেটে যায়। একটাই যা খিচখিচ, ঝিলিকের শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে। মানুষ তারা ভালোই, অমায়িক, মিশুকে। তাও ওখানে ঘন ঘন হানা দেওয়াটা কি বিদিশার মানায়? বিদিশার টুকরো চিন্তার ফাঁকে কমলার কাজ শেষ। তাকে বিদায় করে বিদিশাও বেরিয়ে পড়ল। আষাঢ়ের মাঝামাঝি, অথচ এখনো বর্ষা আসেনি শহরে। নির্মেঘ আকাশে আজ গনগন করছে সূর্য। পথে নেমে ছাতা খুলল বিদিশা। বড় রাস্তার মুখটায় এসে ক্ষণিক থমকাল। বাসমিনিবাসে অফিস টাইমের ভিড়। শেষের দিনও গুতোগুতি ঠাসাঠাসি করে যাবে অফিসে। ঈশ্বর দনমনা করে একটা ট্যাক্সি ধরেই নিল বিদিশা। আহ, স্বস্তি। হাওয়ায় বড্ড চুল ওড়ে। জানালার কাজ তুলে দিল খানিকটা। উদাসীন চোখ মেলেছে বাইরে। ছোট্ট একটা শ্বাস পড়ল। কেন যে পড়ল? 23 বছর ধরে বাইরের এই জগৎটার সঙ্গে সে জড়িয়েছিল, তা ছিন্ন হয়ে যাচ্ছে বলেই কি? অথচ কি আশ্চর্য, অফিসে চাকরি করতে হবে বলেই না একদিন ভয়ে সংকোচে ঘেমে নে একসা হয়েছিল বিদিশা। হ্যাঁ, সেই পুরনো দিনগুলো এখনও বিদিশার মনে পড়ে বই কি। শুধু প্রথম অফিস যাওয়ার দিনটাই নয়, তার আগের সেই ভয়ঙ্কর দিনগুলোও। স্মৃতি আর অত সতেজ নেই, তবে একেবারে আবছাও তো হয়ে যায়নি এখনো। বাপ্পার তখন ক্লাস 6, ঝিলিক সবে 2-এ। মেয়েকে বিকেলে স্কুল থেকে আনতে বেরোচ্ছিল বিদিশা, তখনই ফোনটা এলো। অফিসে হার্ট অ্যাটাক হয়েছে শুভময়ের, এক্ষুনি পিজি হসপিটালে চলে আসুন। মেয়েকে তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো বিদিশা যখন হাসপাতালে পৌঁছল, শুভময় ততক্ষণে চিরতরে নিথর, মাত্র 42 বছর বয়সে। তারপর তো ঘরের মধ্যেই কেটে গেল কয়েকটা দিন। শুভময়ের ক্রিয়াকর্ম চুকবার পর আকাশ ভেঙে পড়ল মাথায়। অফিস থেকে লোন নিয়ে তখন সবে ফ্ল্যাটটা কিনেছিল শুভময়। প্রাপ্য টাকা পয়সার অনেকটাই চলে যাবে সেই দেনা সুদতে। মাত্র 1-2 লাখ টাকায় এখন বিদিশার চলবে কি করে? 3-3টে পেট, তারপর ছেলে মেয়েদের লেখাপড়া। শুভময়ের সহকর্মীরাই তখন বলেছিল, কম্প্যাশনেট গ্রাউন্ডে বিদিশার একটা চাকরি হলেও হতে পারে, তবে আধা সরকারি প্রতিষ্ঠান তো, কিছুই সেখানে আপনা আপনি হয় না। আবেদন করতে হবে, ছুটোছুটি করতে হবে, ওপর মহলে ধরাধরি করতে হবে। কে করবে এসব? বিদিশার মতো একজন 8 পৌরে গৃহবধূ, নামকেও আসতে গ্র্যাজুয়েট হলেও যে বিয়ের পর থেকে সংসারের চৌকার ডিঙোয়নি বড় একটা, তার পক্ষে কি এত কিছু করা সম্ভব? বিদিশার দাদা অবশ্য তখন বলেছিল, তোর ওসব হাঙ্গামায় গিয়ে কাজ নেই, ফ্ল্যাটখানা ভাড়া দিয়ে আমাদের কাছে চলে আয়, ওই টাকাতেই তোদের খরচ আমি সামলে নেব, সবাই মিলে না হয় একটু কষ্ট করেই থাকবো। আত্মীয় স্বজনরা ধন্য ধন্য করেছিল এই প্রস্তাবটাই। অনন্য উপায় বিদিশা হয়তো রাজিও হয়ে যেত তখন, কিন্তু মনোজ বাদ সাধল। শুভময়ের পিস্তুত ভাই মনোজ চিরকালের বাউন্ডুলে, চাকরি বাকরি না করলেও টিউশন থেকে রোজগারপাতি মন্দ ছিল না। তবে দুনিয়ার লোকের দেখভাল করতে গিয়ে সমস্ত কিছুই উড়ে যেত। শুভময় ভারী পছন্দ করত ভাইটিকে, প্রায় তার বাড়িতে এসে আড্ডা জমাতো মনোজ। সেই সুবাদে বিদিশার সঙ্গেও ভালোই দোস্তি ছিল মনোজের। সেই মনোজই তখন বলেছিল, তোমার দাদা মহানুভব হতে পারেন, কিন্তু তুমি তার সুযোগ নিও না।
এতে হিতে বিপরীত হতে পারে। বিদিশা কথাটা বুঝতে পারেনি, অবাক মুখে বলেছিল, কেন, কিভাবে? একটু প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে ভাবো। তোমার দাদা ব্যাংকের একজন সাধারণ কর্মী, তার দুটো মেয়ে আছে, তাদের লেখাপড়ার খরচ, বিয়ের ভাবনা সবই তো তোমার দাদার কাঁধে। তার সঙ্গে যদি বাপ্পা ঝিলিক যুক্ত হয়, আর এই টু রুম ফ্ল্যাট ভাড়া দিয়ে তুমি কত টাকা পাবে? 1000, 1500? তাই দিয়ে তোমাদের সমস্ত খরচ উনি সামাল দিতে পারবেন? আজ রাজি হলেও কাল তোমাদের বোঝা বলে মনে হবে না, এর কি কোনো গ্যারেন্টি আছে? না না, আমার দাদা মোটেই সেরকম মানুষ নন। তবুও এক মুখ দাড়িগোপ ঝাঁকড়া চুল মনোজ মুচকি হেসেছিল। মানুষ আমরা কেউই খারাপ নই বৌদি, তবে পরিস্থিতির চাপে আমরাই তো বদলে যাই। মনে রেখো, বাপ্পার এখনো নিজের পায়ে দাঁড়াতে কম করেও 12 থেকে 13 বছর বাকি। এটা খুব একটা কম সময় নয়, কিন্তু এর মাঝেই তোমার ভাইজিদের বিয়ে শাদিও আসবে। তখন যদি খরচের ধাক্কা সামলাতে না পেরে বাপ্পা ঝিলিকের পড়াশোনায় কোপ মারতে হয়, তুমি কি তোমার দাদাকে দুষবে না? শুভদা তো চেয়েছিল বাপ্পা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বাপ্পাকে যদি শেষমেশ আমার মতো ফ্যা গ্র্যাজুয়েট হয়ে পড়াশোনায় দাড়ি টানতে হয়, কেমন লাগবে তোমার? দাদাকে কি তুমি জোর করে বলতে পারবে, ছেলের জন্য এই টিউটর লাগাও, মেয়ের পেছনে এই পয়সা ঢালো? তাহলে আমি কি করব? সিধে রাস্তা ধরে এগো, কারো ভরসায় না থেকে চাকরিটার জন্য চেষ্টা করো। কিন্তু আমি চাকরি? অত নার্ভাস হচ্ছ কেন? চাকরি করাটা এমন কিছু কঠিন কাজ নয়, আর সেটা পাওয়ার জন্য যা যা করা দরকার उसके लिए তো এই অকম্মার ঢেকি হাজির হ্যাঁ ভাবিজি। তুমি শুধু অ্যাপ্লিকেশনটা সই করে দাও, আর মাঝে মাঝে আমি যেদিন বলবো আমার সঙ্গে শুভদার অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাস। কি কাণ্ড! মাত্র 3 মাসের মধ্যেই চাকরির বন্দোবস্ত করে ফেলল মনোজ। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েই বিদিশার ভিতরটা টিপ টিপ করে উঠল। শুভময় ছিল অ্যাকাউন্টস অফিসার, আর তার বউ সেই অফিসেই নগণ্য এক কেরানি হিসেবে। শুভময়ের সহকর্মীরা কি চোখে দেখবে, এই ভেবেই হাত পা যেন অসাড় হয়ে আসছে। মনোজই তাকে চাকরির প্রথম দিন নিয়ে গেছিল অফিসে। সারাদিন কোথায় ছিল কে জানে, আবার ফেরার সময় হাজির। তারপর একসঙ্গেই বাড়ি। অফিসে বিদিশা কি করলো তা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন। উফ, মনোজ যদি তখন না থাকতো। আস্তে আস্তে অফিসটাও কিভাবে যেন অভ্যাসে পরিণত হয়ে গেল বিদিশার, সংসার করার মতোই। আর সত্যিই তো কাজকর্মগুলো এমন কোনো কঠিন নয়, বেশিরভাগই তো বাঁধা গদের মতো। মন দিয়ে লাইনটা পড়ে নোট লিখে আর এক টেবিলে পাঠিয়ে দাও। সেই চাকরি করতে করতেই গড়গড়িয়ে চলতে লাগলো সংসার। হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করলো বাপ্পা। জয়েন্টে বসে চান্স পেল শিবপুরে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে সেখানেই চাকরি পেল মোটামুটি। তারপর বছর 4 আগে একটা নামজাদা কোম্পানিতে ডাক পেয়ে চলে গেল দিল্লি। এখন তো সে গুরগাঁওয়ের বাসিন্দা। ঝিলিকও MA পাশ করে দিব্যি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল কলকাতায়। ভাই বোন দুজনেই বিয়ে করেছে নিজেদের পছন্দ মতো। সুস্মিতা ঘরণী হিসেবে বেশ তুখোড়, ব্যবহারটিও ভারী মিষ্টি। দেবপমও জামাই হিসেবে ভালোই মার্কস পাবে। এই বয়সেই DVC এর ম্যানেজমেন্টে পা রেখেছে। বেশ রমরমা, শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে তার কি ঠিক। মেয়ের ঘরের নাতনি, ছেলের ঘরে নাতি, সব মিলিয়ে বিদিশার জীবন পাত্র তো উছলে পড়ছে এখন। আবার সেই কথাটা মনে পড়ল বিদিশার। ইস, মনোজ যদি না থাকতো তখন, বাপ্পা তাহলে এমন একটা নিশ্চিত সচ্ছল জীবন পেত কি? হয়তো কলেজ টলেজ টপকে জোগাড় করতো একটা ছোটোখাটো চাকরি। ঝিলিকেরও যে এত ভালো বিয়ে হয়েছে, ভালো করে পড়াশুনো করতে পেরেছে, তাও কি হতো? আর দাদার আশ্রিতা থাকতে থাকতে বিদিশা যে একটা আদমরা ভীতু বৃদ্ধায় পরিণত হতো, এতে কি কোনো সন্দেহ আছে?
কিংবা তার চেয়েও কিছু খারাপ হতে পারত, কুচুটে দজ্জাল পিসিমা মাসিমা গোছের কিছু একটা। এই যে বাইরের জগতে বেরিয়ে নিজস্ব একটা জীবন ছন্দ পেয়েছে বিদিশা, এর মূলে তো এই মনোজই নয় কি? কিন্তু সে মনোজ এখন কোথায়? সুন্দরবনের দিকে কি এক আশ্রম গড়ে সেখানে নাকি বাস করছে। কেন যে কলকাতা ছেড়ে চলে গেল তাও তো বিদিশার অজানা নয়। আবার স্মৃতির ঠক্কর। বিদিশায় কি তাড়ায়নি মনোজকে? প্রায় প্রতিটি সন্ধেতে আসতো মনোজ, হাসি গল্পে জমিয়ে রাখত ফ্ল্যাটখানা। শুভময়কে হারিয়ে যে পাথর চেপে বসেছিল বিদিশার বুকে, তা বুঝি লাঘব করতেই চাইত। তাই থেকেই আত্মীয় মহলে শুরু হলো নানা রটনা। সেই সব ঘেন্নার কথাগুলো মনে পড়লে বিদিশার আজও বিভমিষা জাগে। শেষমেশ বাপ্পাও কিনা বলল, মনোজ কাকুকে আসতে তুমি বারণ করে দাও মা। কেন নিষেধ করবে? ছেলেকে জিজ্ঞেস করার সাহস হয়নি বিদিশার। কেন যে হয়নি? ভেতরে ভেতরে কোনো অপরাধ বোধে ভুগছিল কি বিদিশা? শুভময় মন থেকে দ্রুত ক্ষয়ে যাচ্ছিল বলে? তার মনে ছিল সংসার, ছিল অফিস, ছিল বাইরের খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার স্বস্তি। মনোজও ছিল কি? অন্তত সেই মুহূর্তে সেই রকমই তো মনে হয়েছিল। নইলে কি পরদিনই কড়া গলায় ওইভাবে মনোজকে? তারপরই তো মনোজ কলকাতা ছেড়ে উধাও, কচিত কখনো পা রেখেছে এই শহরে। বিদিশার কানে এসেছে তার অজ্ঞাতবাসের কাহিনী, কিন্তু আর একবারও মোলাকাত হয়নি। ইস, মনোজের ফোন নাম্বারটা যদি থাকতো কাছে, তাকে একটা ধন্যবাদ তো দিতেই পারত বিদিশা। না হয় ক্ষমাও চেয়ে নিত আজ, প্রায় 2 যুগ পরে। ভাবনাটা ছিঁড়ে গেল। ব্যাগে মোবাইল বাজছে। বাপ্পা ফোন করলো নাকি ঝিলিক? মনে পড়েছে কি আজকের দিনটার কথা? মনিটরে চোখ রেখে বিদিশা নিরাশ। অফিসের মল্লিকা। যন্ত্রটা কানে চাপল বিদিশা। হ্যাঁ রে বল। তুমি অফিসে বেরিয়ে পড়েছ? অনেকক্ষণ, এবার পৌঁছেই যাচ্ছি। ভেরি গুড। তোমার আজ বাড়ি ফেরার তাড়া নেই তো? কেন রে? সেটা বলা যাবে না, সাসপেন্স। অফিস ছুটির পর তোরা আমায় দল বেঁধে পেটাবি নাকি? সে দেখতেই পাবে। আজ তুমি কি শাড়ি পরেছ গো? দেখতেই পাবি। মল্লিকার উত্তরটাই মল্লিকাকে ফিরিয়ে দিল বিদিশা। হেসে বলল, রাখছি হ্যাঁ। ফোন অফ করে বিদিশা হঠাৎই আনমনা। মল্লিকার বদলে ঝিলিকও তো জিজ্ঞেস করতে পারত আজ কোন শাড়িটা পরে মা অফিসে যাচ্ছে। খুবই অকিঞ্চিতকর প্রশ্ন, তবু ভালো লাগতো তো বিদিশার। ধুত, মেয়ে এখন আপন সংসারে মশগুল। আজকের দিনটা মার কাছে কি ভাবতে বয়েই গেছে ঝিলিকের। বাপ্পা হয়তো দিনটা ভুলেই গেছে নির্ঘাত। শত সহস্র কাজের মাঝে যদি তার মনে পড়ে, দৈবাত যদি ফোন করে বসে, বিদিশা বর্তে যাবে। অথচ এদের কথা ভেবেই না বিদিশা মনের আর ভেঙে চাকরিটা একদিন নিয়েছিল। টুকরো টুকরো অভিমান মেঘ হয়ে জমছে বুকে। ছেলেটা কলকাতা ছেড়ে চলেই গেল দিল্লি। একবারও ভাবল না কটা বছর পরে পুরোপুরি একা হয়ে যাবে মা। উল্টে বলে গেল কি না, তোমার তো এবার সুখী সুখ মা, একা একা দিনরাত হাত পা ছড়িয়ে থাকবে। কখনো তো মুখ ফুটে বলল না, একা এতদিন অনেক লড়াই করেছ মা, এবার পাকাপাকি আমার কাছে এসে থাকো। বললেও অবশ্য বিদিশা যাবে না। নিজের সংসার ফেলে ছেলে ছেলের বউয়ের সংসারে গিয়ে থাকবে কেন? কিন্তু ছেলের মুখ থেকে ওই আহ্বান শোনার সুখটুকুও কি কপালে নেই বিদিশার? আর ঝিলিক, সে তো এখন চাকরি বাকরি করে না, তবু বছরে কবার আসে মায়ের কাছে। পুজোর সময় 7টা দিন কাটিয়েই তার হাঁপ ধরে যায়। এখানে তার কিছুই করা থাকে না কি না? মাকে সঙ্গ দেওয়াটা তো কাজ নয়, নিছকই সময়ের অপব্যয়। অথচ এদের কথা ভেবেই না বিদিশা একদিন মনোজকে। একটা শ্বাস গোপন করল বিদিশা।
বুঝিবা একটা স্মৃতিও। বাড়ি ফিরতে ফিরতে সেই 9টা। অফিসের মেয়েরা একটা কাণ্ড করল বটে। ডিপার্টমেন্টের সবাই মিলে ঘটা করে ফেয়ারওয়েল দেওয়াতে ভারী আপ্লুত হয়েছিল বিদিশা। তারপর কিনা মেয়েরা মিলে তাকে টানতে টানতে নিয়ে গেল পার্ক স্ট্রিট। কি দুষ্টু কি দুষ্টু! মোকাম্বোতে সিট বুক করে রেখেছিল, ঘুণাক্ষরেও জানতে দেয়নি পর্যন্ত। মেয়েগুলোর উপরোধে পড়ে ওয়াইনের গ্লাসে পর্যন্ত চুমুক দিতে হলো আজ। অনন্ত হাহাহিহি অজস্র স্মৃতিচারণ, তারই মাঝে কেউ কেউ হঠাৎই সিরিয়াস। ধরা ধরা গলায় হাত চেপে ধরেছে বিদিশার। সে এক দৃশ্য বটে, স্বীকার করতে বিদিশার দ্বিধা নেই। তারও বুকের মধ্যিখান থেকে একটা ঢেলা জমাট বেঁধে উঠে আসছিল কণ্ঠনালীতে। 23 বছরের এক যাত্রার এর চেয়ে মধুর সমাপ্তি আর কি হতে পারে? উপহারও আজ কম পায়নি বিদিশা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা দামি রিস্ট ওয়াচ, আর ব্যক্তিগতভাবে কত যে কি টুকিটাকি, শাড়ি, পারফিউম, শোপিস, কাঠগ্লাসের ফুলদানি। অফিসে যে সে অনেকের এত প্রিয় ছিল সেটা জেনে ভরে গেছে বুক। বাড়ি অবধি সঙ্গেও এলো সহকর্মীরা। সকলে অবশ্য নয়, শিবানী আর মল্লিকা। উপহার আর ফুলের গোছা তারাই পৌঁছে দিল অন্দরে। তবে বসল না, বাই বাই করে নেমে গেল সিঁড়ি দিয়ে। ফ্ল্যাটের দরজা বন্ধ করে বিদিশা সোফায় শরীর ছেড়ে দিল। এবার যেন বেশ ক্লান্ত লাগছে। হুটোপুটি হই হুল্লোড় তো কম হয়নি সারাদিন। ধকলটা টের পাচ্ছে এবার। পোশাকটা বদলানো দরকার, কিন্তু ইচ্ছে করছে না। তেষ্টা পেয়েছে খুব। ফ্রিজ খুলে ঢকঢক গলায় খানিকটা জল ঢাললে হয়, কিন্তু ইচ্ছে করছে না। গরমে চ্যাট করছে গা। আর একবার তো স্নান করতেই হবে, কিন্তু ইচ্ছে করছে না। অনেক বড় অনিচ্ছাকে ঠেলে সরাতে পেরেছে বলেই না সে এই দিনটায় পৌঁছেছে আজ। কথাটা মনে হতেই জোর করে উঠে পড়ল বিদিশা। ভালোবাসার দানগুলোকে তো এইভাবে আর ফেলে রাখা যায় না, যত্ন করে তুলতেই হবে। রজনীগন্ধার গোছাটাকে সেন্টার টেবিলের ফুলদানিতে দাঁড় করিয়ে একসঙ্গে জড়ো করল উপহারের জিনিসপত্র। 2 হাতে তুলে নিয়ে চলেছে শোয়ার ঘরে, রাখলো খাটে, ফের বসলো একটু, তারপর সোজা বাথরুম। ধারা স্নান সেরে রাত পোশাক চড়িয়ে এবার উপহার গোছানোর পালা। পারফিউমের প্যাকেটটা খুলে শুকলো একবার, রাখলো ড্রেসিং টেবিলে। খুলল ওয়ার্ড্রপ, ড্রয়ারে চালান করলো শাড়ি। ঘড়িখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুলে রাখলো তাকে। কাঠগ্লাসের ফুলদানিটার স্থান হলো বাইরের ঘরের শোকেশের মাথায়। পাশে ডোকরা কাজের পুতুল দুটো। শিবানী একটা কথাকলি নাচের মুখোশ দিয়েছে, সেটা যে কোথায় টাঙায়? শুভময়ের ছবির পাশে একখানা ফাঁকা হুক, ওখানে ঝুলিয়ে দেবে? নীল রং করা এই বিকট মুখখানা কি মানাবে ওখানে? থাক এখন, পরে না হয় সরাবে অন্যত্র। মুখোশটা দেওয়ালে টাঙিয়ে বিদিশা সরে আসছিল। হঠাৎ চোখ গেছে শুভময়ের ছবিতে। 32-33 বছরের শুভময়, নৈনিতালে লেকের পাড়ে তোলা ছবি। বিদিশাই তুলেছিল ছবিটা, আনারি হাতে মন্দ ওঠেনি। আজকাল ছবিটাকে আর সেভাবে দেখা হয় না, মাঝে মাঝে চোখ পড়ে যায় মাত্র। পায়ে পায়ে ফ্রেমটার আরো কাছে গেল বিদিশা। কাচের গায়ে পাতলা ধূসর আস্তরণ, নাকি সময়ের নিয়মে কাঁচি মলিন? আস্ত মানুষটাই তো স্মৃতির পর্দায় কত আবছা হয়ে গেছে। তাও এই ছবির সুবাদেই যা মুখখানা মনে পড়ে, শুধু এই মুখটাই। ছবির এই ঘন চুল 40 ছুঁতে না ছুঁতেই কত পাতলা হয়ে গিয়েছিল। অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে বলে বেশ মনোবেদনাও ছিল শুভময়ের। তাছাড়া চালসে চশমাও উঠেছিল চোখে। বাইফোকাল চশমাটা সবসময় পরে থাকতে হতো শুভময়কে। সে চশমা পরা, চুল কমে আসা, একটু বুড়োটে মেরে যাওয়া মুখখানা কেন যে আর মনেই করতে পারে না বিদিশা? তা বলে ছবির তরতাজা জোয়ান শুভময়ও কি বিদিশার কাছে সেভাবে জ্যান্ত হয়ে আছে আজ? না থাকাই তো স্বাভাবিক।
শুভময় আর বিদিশার মধ্যে কি কোনো গভীর মুহূর্ত তৈরি হয়েছিল কোনোদিনও? মনে তো পড়ে না। সংসার ধর্মের নিয়ম নিখুঁতভাবেই পালন করত শুভময়, কিন্তু বড্ড বেশি যান্ত্রিক ছিল নাকি? ফুলশয্যার রাতে মেপে চুপে চুমু খেল, তারপরের রাতে দখল নিল শরীরের, তবে তা বেদম উচ্ছ্বাস ছাড়াই। কবে কবে বউয়ের সঙ্গে মিলিত হবে তাও তো প্রায় রুটিন করা ছিল শুভময়ের। বড্ড নিয়ম পরায়ণ ছিল লোকটা। বিদিশার স্মরণে আছে, দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে টানা ৮ ঘন্টা ধরে ঘোড়াওয়ালার সঙ্গে দরাদরি করেছিল শুভময়। পাশে নতুন বউ, সে তোয়াক্কা না করেই। খুব নীতিবাগীশও ছিল বটে। কালে ভদ্রে বন্ধু বান্ধবদের জমাইতে গেলে পারতপক্ষে বিদিশাকে নিয়েও যেত না। সরাসরি বলতো, মদমাতালদের আড্ডায় গিয়ে তোমার কাজ নেই। নিজে তো নেশাদ্রব্যটি ছুতোই না। পানাসক্ত বন্ধুদের বেচালপনার গল্প বলতে গিয়েও খুব বিরক্ত হতো। আচমকা হাসি পেল বিদিশার। এই যে আজ দলে পড়ে 1 গ্লাস রেড ওয়াইন সাবড়ে দিল, যার জেরে এখনো একটা পাতলা ঝিমঝিম ঘোর, দেখলে কি প্রতিক্রিয়া হতো শুভময়ের? ভিমড়ি খেত নির্ঘাত। ভাগ্যিস মানুষটা নেই। শুভময় নেই বলে বিদিশার পৃথিবীটাই তো বদলে গেছে। গত 23টা বছর সুখের সাগরে ভেসেছে তা কিন্তু নয়, তবু বাইরের জগৎটাকে ছুঁয়ে ছেনে দেখতে পেরেছে তো নিজের মতো করে। সবচেয়ে বড় কথা, অন্যের জীবনকে ঘিরে আবর্তিত হয়নি সে। তৈরি করতে পেরেছে নিজস্ব কক্ষপথ, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। তা ঠিক ভুল যাই হোক না কেন, এই মুক্তিটুকু মেলার জন্যই তো তার শুভময়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ছি ছি, এসব কি ভাবছে বিদিশা? শুভময়ের মৃত্যুতে তাহলে কি সে খুশি? ধুত, শুভময় এখন এতটাই অনস্তিত্ব, ওসব আজে বাজে চিন্তার আর কোনো মানেই হয় না। ফ্রিজ খুলে বিদিশা এখন ঠান্ডা জলের বোতল বের করল, নিয়ে সোজা শোয়ার ঘরে। বড্ড বেশি খাওয়া হয়ে গেছে আজ, পেট এখনো দম মেরে আছে। ওষুধের বাক্স থেকে বের করে নিল একটা হজমের ট্যাবলেট, ঢক করে গিলে ফেলল। তারপর বিছানায় এসে টানল বেড সুইচ, আলো নিভিয়ে মাথা রেখেছে বালিশে। চোখ বুঝতেই নিদ্রার মায়াবী ছোঁয়া, কিন্তু কোথাও একটা বাজনা বাজছে যেন। না না, বাজনা নয়, এ তো ফোনের আওয়াজ। বিদিশা অস্ফুটে বলল, মনে পড়ল শেষে? খবর নিলে তাহলে? একদিন তোমায় হাত ধরে অফিসে পৌঁছে দিয়ে এসেছিলাম, শেষের দিনটার খবর না নিয়ে পারি? আর মাঝের দিনগুলোই বেবাক ভুলে রইলে আমাকে। যা, কি যে বলো, ভুলতে পারি না বলেই তো দূরে দূরে থাকি। তার কি কোনো প্রয়োজন ছিল? একদিন কি বললাম অমনি তুমি অভিমান করে? না গো, অভিমান নয়, আমি নিজেই ভয় পাচ্ছিলাম। তুমি তখন সবে একটা বড় লড়াই শুরু করতে চলেছ। গোড়াতেই যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি। জীবনে কোনটা ক্ষতি কোনটা লাভ, এ কি কেউ জোর দিয়ে বলতে পারে? তোমার শুভময়দার চলে যাওয়াটাকে কোন পাল্লায় রাখবো, সেটাই তো বছরে ঠিক করে ঠাউর করে উঠতে পারলাম না। তাহলেই বলো, এত বছরে তুমি এইটাই ঠাউর করে উঠতে পারলে না, আর একটা অনাবশ্যক জটিলতায় যাওয়াটা কি ভালো হতো? তার চেয়ে এই তো ভালো, তুমি তোমার মতো রইলে, আমি আমার মতো রইলাম। ছাই, কোথায় একটা ভূতের মতো পড়ে আছো। বিয়ে থাও করলে না, তোমার সংসারও হলো না, তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার তো খারাপ লাগছে, আমার জন্যই তোমার। অথচ সেদিন তুমি যদি একটু, থাক না ওসব কথা থাক। তখন তুমি কি চেয়েছিলে, কি পারতে, তা কি আজ আর বলা সম্ভব? তার চেয়ে বরং এই তো ভালো, আমি দূরে চলে গেছি, দূরে দূরেই রইলাম। তুমি শুধু মাঝে মাঝে আমার কথা একটু ভেবো। মনে রেখো, দুনিয়ার কেউ একজন অন্তত আছে যে শুধু তোমারই জন্য। চড়াং করে তন্দ্রা ছিঁড়ে গেল বিদিশার।
অন্ধকারে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল। না, মোবাইল বাজেনি। ফোন তো করেনি মনোজ। হালকা একটা মিষ্টি গন্ধ টের পাচ্ছিল বিদিশা। রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়েছে ফ্ল্যাটময়। আমৃত্যু থাকবে এই সৌরভটুকু, বিদিশা জানে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।